আমি বাংলায় নয় বাঙাল ভাষায় কথা বলি, যেটা বাংলাদেশের ভাষা, বাঙাল ভাষা। তো আমি একবার চেষ্টা করছি বাঙাল ভাষায় কিছু ডায়লগ বলার। তাই বললে তো নাকি? তো আমি চেষ্টা করছি বাঙাল ভাষায় কিছু ডায়লগ বলার। এটা বলবো? আয় শ্যামরা, ঘাড় মুটকাইতে আছি তোর, আবুদা পোলা, আবুদা পোলায় আইছে। তো এরকমই ছিল কিছু। থ্যাংক ইউ। আচ্ছা ইয়ান, তোমার এই ইন্ডাস্ট্রিতে কিভাবে আসা, জার্নিটা কিভাবে, এই সিরিয়াল জগৎ বলো, সিনেমা জগৎ বলো, কিভাবে আসা, যদি একটু প্রথমটা শুনি, যদি একটু শেয়ার করতে পারো খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ক্লাস 12-এর রেজাল্ট যখন আমার বেরোয় 2017, তখন সিদ্ধার্থ ঠিক বলছি তো? 2017 আমরা যখন এইচএস দিলাম, 2017 আমার হাতে এইচএসের রেজাল্ট, হায়ার সেকেন্ডারি আসার পর আমি তার আগে ঠিক করে রেখেছিলাম যে আমাকে অভিনয় করতে হবে এবং আমি অভিনয় করব। চোখে অনেক স্বপ্ন, এখনো রোজ দেখি, স্বপ্ন দেখি। তো রেজাল্ট নিয়ে আমি সবার আগে একজনের সাথে কানেক্ট করি যার সাথে ইন্ডাস্ট্রির র্যাপও আছে, যে অডিশন নেয়, যে কাস্টিং ডিরেক্টর। আমি তার যোগাযোগ করি তাকে, এবং তার সাথে আমার লাকিলি একটা অনুষ্ঠান বাড়িতে দেখা হয়, এবং সে আমাকে বলে তুমি এই সাদা একটা দেওয়াল আছে, এই দেওয়ালটার সামনে দাঁড়িয়ে একটা নিজের ইন্ট্রো দাও, নিজের ব্যাপারে কিছু বলো, একটা অডিশনের মতো দাও। এবং আমি সেটা দিই। আমাকে উনি তার পরের দিন ফোন করেন, উনি ডাকেন NT1 স্টুডিওতে, যেখানে জয়ী শুটিং হতো, কলকাতা NT1 স্টুডিও টলিগঞ্জে, যেখানে জয়ী শুটিং হতো। উনি আমাকে ডেকে বলেন যে তুমি পারবে অভিনয় করতে, আগে করেছো কখনো? আমি বললাম না, এর আগে তো কখনো করিনি, কিন্তু আমার বিশ্বাস আছে আমাকে একটু দেখিয়ে নিলে, বুঝিয়ে নিলে আমি করতে পারবো। আমি এটা ভালোবাসি, আর আমি যেটা ভালোবাসি আমি কেন করতে পারবো না। তো আমাকে NT1-এ ডাকা হয়, দেন আর একটা অডিশন দেওয়া হয়। আমি তখনও জানি না আমি চান্স পাবো কি পাবো না, এবং প্রায় 200 জন ছেলে ছিল, 200টা ছেলের মধ্যে আমিও ছিলাম। আমাদের অডিশন হয়, একটা শর্ট লিস্ট তৈরি করা হয় যার মধ্যে 18টা ছেলের নাম ছিল, তার মধ্যে আমি ছিলাম। এবং প্রায় 4-5 দিন কেটে যাওয়ার পর ওই শর্ট লিস্টটা আরও শর্ট হয়, 200টা ছেলের মধ্যে 4টে ছেলের নাম ছিল যারা রিভুর ক্যারেক্টারটা প্লে করতে পারে ওদের মনে হয়, এবং ওই 4 জন ফাইনালিস্টের মধ্যে একজন সিলেক্টেড হবে। তো সেই 4 জনের মধ্যে থেকে লুক টেস্ট হয়, স্ক্রিন টেস্ট হয়, তাকে টিভিতে কেমন লাগবে এবং অভিনয় কেমন, কিভাবে কথা বলে, গলার ভয়েস থেকে শুরু করে সব কিছু, অভিনয়, অ্যাক্টিং স্কিল, কতটা কি করছে না করছে, কতটা কি পারছে। এবং আমি ওই 4 জন আমার থেকে বড় ছেলে ছিল, প্রত্যেকটা, আমার তখন 18 বছর বয়স, এবং প্রত্যেকে আমার থেকে বড় ছিল, কেউ 23, কেউ 26, কেউ 22। এবং আমি অডিশন দেওয়ার পর বললাম, আমি ভাবলাম যে হয়তো হবে না, কারণ এরা অনেক বড় আমার থেকে এবং এরা হয়তো বেটার, অনেকে কম্পিটিশনে এগিয়ে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এরা আমার থেকে বেটার। তারপর মনে হলো যে 200 জন অডিশন দিয়েছে, তার মধ্যে যদি আমি 4 নম্বরে হতে পারি, তাহলে আমি 1 নম্বরে কেন হবো না। বাহ। আমি বাড়ি যাই, এবং পরের দিন রাত্রে আমার ফোন আসে যে আপনার টিকিট কাটা হয়েছে, আমি জি থেকে বলছি, আপনি সিলেক্টেড, আপনি প্রোমোটা করতে পুরুলিয়া আউটডোর যাচ্ছেন। বাহ, ওখান থেকে জার্নি শুরু। বিগ হ্যান্ড সবাই মিলে এভাবে আস্তে আস্তে করে আগামী দিনেও আরো এগিয়ে যাবে। থ্যাংক ইউ। এটুকু আশা রাখবো আমরা প্রত্যেকে। চলুন এই মুহূর্তে একটু গান শুনবো, আমার অধীর আগ্রহে বন্ধুরা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ গল্প হয়ে গেল, এই মুহূর্তে একটা গান কি, তাই তো? আমার এখন প্রত্যেককে দেখে মনে হচ্ছে সবাই খুব বিন্দাস আছে পুজোর সময়, তা আমি প্রত্যেককে বলবো আমি একটা গান গাইছি, বিন্দাস হয়ে নাচো রে, প্রত্যেকে বিন্দাস হয়ে নাচবে।
মিলে। আপত্তি রেখেছে, আপত্তি রেখেছে শুনেছো? একটা ডান্স হবে, নিশ্চয়ই হবে। মানে নিজে গান গাইতে গাইতে ডান্স করবে না, ওখানটা চলবে তারপর ডান্স হবে। ট্রুপ লাগবে, ট্রুপকে আমি ম্যানেজ করব। দেখলে স্টেজটা সবাই মিলে ভালো, আপনাদেরও নাচতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনারা তো আমরা আছি, কোনো ব্যাপার নেই কি। তবে অনেকের মনে একটু প্রশ্ন জাগছে। নিশ্চয়ই। বাড়িতে মা বাবা আছে? হ্যাঁ, মা বাবা বোন। আর কেউ নেই তো? আপাতত না। আচ্ছা, ভালো জিনিস। বাড়ির পুজোর সময় আত্মীয় স্বজনরা আসে, এখন তারা আছে। মানে ফ্যামিলি মেম্বারটা জেনে নিলাম আর কি। আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এসেছে। না সেটা ঠিক আছে। হ্যালো, ওর নাম সিদ্ধার্থ দত্ত। আচ্ছা, আমি রোডে যাব, হাই রোডে, এ সাইড কাটছে উল্টো দিয়ে, কি মনের কথাটা আমাকে বলতেই দিচ্ছে না। আরেকটা কথা জিজ্ঞাসা করা ছিল। তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, প্লাস তুমি যেটা শুনতে চাইছো সেটা আমি বলতে পারছি না, তার কারণ নাই বলবো, যেটা সত্যি সেটাই বলবো। সেটাই তো বলি। বাড়ি কোথায় জানো? নাকতলা, কলকাতা। কলকাতা নাকতলা, গড়িয়া। মানে মনে আছে তো? ওটা টলিগঞ্জ সেগমেন্টে পড়ছে, মানে ওই জায়গাটা। ফোন নাম্বারটা? হ্যাঁ, ফোন নাম্বার 1 থেকে 10 এর মধ্যে কয়েকটা নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার 1 থেকে 10 এর মধ্যে সব নাম্বার। নিজেদের মধ্যে ব্যাপার, এটা বলা গেল না কি? এত করে বলছি, বলা গেল না। আচ্ছা, পারফরমেন্স দেখবো নিশ্চয়ই, মাঝে মাঝে। শুধু আমি ইয়ার্কির জন্য আপনাদের সঙ্গে আমি আছি। এই মুহূর্তে গান হবে না ডান্স হবে? ডান্স হবে। আচ্ছা, আমি ডান্স গ্রুপকে মঞ্চে ডাকি, তাই তো? আর একটু সময় দিতে হবে, গানের সাথে সাথে ডান্স হবে। আচ্ছা, আমার ডান্স গ্রুপ প্লিজ ওয়েলকাম মঞ্চে। আমি
এই মুহূর্তে ওয়েলকাম জানাবো আপনাদের সবার ভালো লাগার ভালোবাসার এই মোনা এন্টারটেনমেন্টের সমস্ত ডান্স গ্রুপকে। আর প্লিজ ওয়েট, কেউ কোথাও চলে যাবেন না, কারণ এরপরে আরও ধামাকাদার অনুষ্ঠান রয়েছে। কারণ আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী যাকে মোনা এন্টারটেনমেন্ট তুলে ধরবেন, অনুষ্ঠান মঞ্চে ভার্সেটাইল সিঙ্গার যাকে আমরা সচরাচর বলে থাকি অলরাউন্ডার শিল্পী, সেই আকাঙ্ক্ষিত আর্টিস্ট যাকে আপনারা সেই জি বাংলা চ্যানেলে সারেগামাপা এপিসোডে বাড়িতে বসে টিভির পর্দায় তার গান শুনেছেন, সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবো, কিন্তু তার আগে আপনাদের জনপ্রিয় দেবজ্যোতি দত্ত মঞ্চে রয়েছে। এই মুহূর্তে গান সঙ্গে ডান্স, আমি ডান্স গ্রুপকে ওয়েলকাম জানাবো। চলুন দেখতে থাকি গান এবং সঙ্গে ডান্স, তাই তো? চলো। আচ্ছা হ্যাঁ, আমার ঠিকই কথা বলেছে, ওদিক থেকে একটা কথা এসেছে যে ওটা রেডি যখন হচ্ছে হোক, কিন্তু একটা অভিনয় ফাঁকে হয়ে যাক। আর অভিনয় তো একটা শুনতে পারি কি, তারপরে ওখানটা রেডি হয়ে যাবে, সরাসরি তখন ডান্স দেখবো। চলুন একটা অভিনয় ছোট্ট করে হয়ে যাক। আচ্ছা, কার ডায়লগ শুনতে চাও? হ্যাঁ আচ্ছা, ওরা কিয়ানের ডায়লগ শুনতে চায়। কিয়ান তো অনেক কিছু বলে, সারাদিন অনেক কথা বলে, তো কোন জায়গা থেকে কিরকম সিন, অনেক রকম সিন আমরা করেছি। সত্যি কথা বলতে নোয়ার সাথে ফার্স্ট যে ডায়লগ ছিল, অনেক কথা বলেছিলাম, আমার 13 পাতা একটা স্ক্রিপ্ট এসেছিল। আচ্ছা তাহলে নোয়ার আমার সাথে কাউকে একটা নোয়া প্লে করতে হবে, তাহলে আমার সুবিধা হবে, তাহলে তাহলে নোয়া প্লে করলে আমার করতে সুবিধা হবে কি? তাহলে সে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেব। আরে ডায়লগ কি পড়তে লাগে? ডায়লগ তো মনে থাকে, মন থেকে বলতে হয়। যে লেখে সে কি পড়ে লেখে? সে তো মন থেকে লেখে, আমরা পড়ে ওটাকে আমরা আবার মন থেকে বলি। একটু লজ্জা করছে আজকে। আচ্ছা, একজনের সঙ্গে আরেকজন পারমিশন হবে না, মানে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে? অসুবিধা নেই, তাহলে দুজন উঠে এসো, সাপোর্টটা জোড়ো। এবারে আসবে, সুবিধা এবারে আসবে, দেখো চলো দুজন চলে এসো। হ্যাঁ হ্যাঁ, সাহস দেখ, ব্যাকা করে সাহস লাগছে। একটু জোরে হাতের তালি সবাই মিলে। কেমন আছো? আমি খুব ভালো আছি। নোয়া, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। পুজো কেমন কাটছে তোমার? পুজো আমার ফ্যান্টাস্টিক কাটছে, প্রত্যেকবারের মতো। আমার তো লন্ডনে থাকা হয়, এখানে আসা হয় না, তো এখানে এসে স্বরূপনগরের পুজো দেখছি, দাদান আছে, ঠাম্মি আছে, প্রত্যেকে আছে। স্বরূপনগর কেমন লাগছে? স্বরূপনগর দুর্দান্ত লাগছে। তুমি কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। আমাদের মনে আছে, আমাদের আজ থেকে 8 বছর আগে দেখা হয়েছিল, নৌকো ডুবে যাচ্ছিল, তুমি আমায় বাঁচাচ্ছিলে। হ্যাঁ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো প্লে করেছে নোয়া। হ্যাঁ, তোমাদের নামটা প্লিজ একবার একটু বলে দাও। আমার ভালো নাম ইন্দিরা যশ। ইন্দ্রা যশ আর শিল্পা প্রামাণিক। শিল্পা আর ইন্দ্রার জন্য জোরে হাততালি প্লিজ, ওরা খুব ভালো প্লে করেছে। থ্যাংক ইউ। আর দুজনকে ছাড়বো এই মুহূর্তে, এই যে সাহস নিয়ে এসেছো খুব ভালো লাগলো। আর চলুন এই মুহূর্তে ডান্স হয়ে যাক, তাই তো? চলুন ফিরে যাই মঞ্চে এক ঝলক ডান্সে। থ্যাংক ইউ, একেবারে মন ভরাইয়া দিছে, তাই তো? তো চলুন, খুব সুন্দর ডান্স যখন দেখলাম, ভাই তোমরা চলে যেও না, কারণ আরেকটুক্ষণ রাখবো ওনাকে। আর সেই জন্য এই মুহূর্তে একটা নিজের গলা দিয়ে গান শুনে নিই, তারপরে শেষ করব ওনাকে একটা ডান্স দেখে, তাই তো? ঠিক আছে, অনেকটা সময় আমাদের সঙ্গে শেয়ার করছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে বলো আমাদের এখানে? ফ্যান্টাস্টিক, দুর্দান্ত লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর তোমার আজকে জার্নি এত সুন্দর, সবার মনে হৃদয়ে গাঁথা থাকলো। সত্যি আগামী দিনে চলার পথ তোমার পাথে হোক, সুন্দর হোক, এটুকু কামনা করবো মা দুর্গার কাছে আমরা সবাই মিলে। তো চলুন এই মুহূর্তে একটা গান তোমার পছন্দের, তারপরে একটা ডান্স।